নমস্কার। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। আমি অরূপ সেনগুপ্ত। অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় একবার স্বাগত। আমি প্রথমেই আমার সকল স্তরের শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দের কাছে একটাই কথা জানাই যে শারদ উৎসব গিয়েছে। বিজয়ার প্রণাম এবং শুভেচ্ছা এবং বয়োকনিষ্ঠদের ভালোবাসা। একটা দীর্ঘ সময় আমি অনুপস্থিত হয়ে পড়েছিলাম, তার কারণ মাঝখানে পুজো গিয়েছে এবং আরও অনেকগুলো বিষয় ছিল। যাই হোক, তো এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি সর্বশেষ অনুষ্ঠান করেছিলাম বা একটা ধারাবাহিকভাবেই এই দেশ এই সময় করছি, তার কারণ আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। আমরা আরও খানিকটা এগিয়ে গেলাম বিধানসভা নির্বাচনের দিকে, তার কারণ এই শারদোৎসব চলছে, এরপরেই দীপাবলি, আলোর রোশনাই, আলোর উৎসব, তারপরে ক্রিসমাস এবং তারপরে নতুন বছর। নতুন বছরের শুরু থেকেই হয়তো আরও বেশি করে রাজ্যের রাজনৈতিক আবহ উত্তপ্ত হয়ে উঠবে এবং রাজনৈতিক চাপানুতোর শুরু হবে। তার কারণ বিধানসভা নির্বাচন প্রবাবলি সামহার ইন এপ্রিল অর মে হয়তো হবে। তো সেই কারণে আমরা এই এনকে ডিজিটালের পক্ষ থেকে এখন এই দেশ এই সময় জারি রাখবো এবং চালু রাখবো 2026-এর ভোটের কথা, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই আমি একেবারে গোড়া থেকে শুরু করি। অর্থাৎ একদম যে বিষয়টা নিয়ে আসতে চাইছি তার ইনসেপশন থেকে প্রথমেই বলি, আবার সম্ভবত তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে চতুর্থবার সরকার করতে যাচ্ছে। এই নিয়ে বিস্তর আলোচনা এবং বিস্তর কি বলে এটাকে অনুসন্ধানমূলক প্রতিবেদন আমাদের এনকে ডিজিটালে সিনিয়র জার্নালিস্ট যারা রয়েছেন, প্রবীরবাবু, প্রসূনবাবু, এরা করেছেন বিভিন্ন সময় এবং তারাও একই ইঙ্গিত দিচ্ছেন এবং কাকতালীয়ভাবে এনকে ডিজিটালের দেওয়া ইঙ্গিত বহুলাংশে বা অনেকাংশে বারংবার মিলে যায় এবং মিলে গিয়েছে এবং হয়তো চতুর্থবার তৃণমূল সরকার করতে চলেছেন মমতা ব্যানার্জি তার নেতৃত্বে। কিন্তু কেন? তখন রাজ্যে তো বিরোধী দল রয়েছে অনেকগুলি, তাহলে তৃণমূলই কেন বা মমতা ব্যানার্জি কেন? এরকম কি ব্যাপার আছে যে সরকারের সবই ঠিকঠাক চলছে? তা তো নয়। এখানে দত্তহীন ভাষায় বলাই যায় যে না, চলছে না, সরকারের সব ঠিকঠাকভাবে চলছে না। অন্তত সোফার মাই পারসেপশন গোজ, শিক্ষা ব্যবস্থার অন্তত আরেকটু বেশি নজর দেওয়া উচিত সরকারের এবং শিক্ষা ব্যবস্থা প্রতি আরও একটু যত্নবান হওয়া এই সরকারের উচিত বলে আমি মনে করি। এখন রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে তো এখন চাটাচাটি চলছে। মানে দেখবেন বিভিন্ন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া দেখছেন কে চটি চাটছে, কে নাকি ধুতি চাটছিল বা ধুতি চাটছে। তো এনকে ডিজিটাল সংবাদ পরিবেশন করে, তারা এখানে চাটতে বসে নেই। ওই জন্য প্রথমেই আমি সরকারের ঠিকঠাক চলছে না এইটা আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, নিশ্চয়ই আমরা একটা মতে বিশ্বাস করি বা মতে বিশ্বাস সকলেই করে। তার কারণ ইংরাজিতে একটা কথা আছে, দেয়ার ইজ নাথিং অ্যাপলিটিক্যাল ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স অর ইন দ্য ফিল্ড অফ সোসাইটি। কিন্তু আমরা যে কোনো একটা মতবাদে কেন বিশ্বাস করি সেইটাও ভাবতে হবে। ওই যে আমি প্রথমেই বলেছি একেবারে গোড়ার কথা, অর্থাৎ আমাদের শৈশব, কৈশোর, যৌবন আমরা যা পেরিয়ে এসেছি, আমরা পেরিয়ে আসতে গিয়ে পেয়েছি 34 বছরের একটা সুদীর্ঘ বামফ্রন্ট সরকার। এই বামফ্রন্ট সরকারের আমলে আমরা বিভিন্ন ক্ষেত্রে, কি শিক্ষা, কি স্বাস্থ্য, কি প্রশাসন, কি পুলিশ, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি আলিমুদ্দিন স্ট্রিটে বসে কখনো বিমানবাবু, কখনো অনিলবাবু, তারা সমস্ত বিষয়ে রাজনীতিকরণ করতেন অত্যন্ত সুচারুভাবে। এখন এটা নিয়ে বিস্তর আলোচনা হয়নি। আলোচনা হয়নি কেন আমি তাতেও আসবো। আলোচনা হয়নি তার প্রধান কারণ হচ্ছে বিভিন্ন রকমের যে সংবাদ মাধ্যম বা মিডিয়া এখন
এক্সিস্ট করছে বর্তমান সমাজে বা বর্তমান সমাজ ব্যবস্থায় এত ছিল না। একটা সময় তো আমরা ফার্স্ট চ্যানেল এবং সেকেন্ড চ্যানেল এই দিয়েই বড় হয়েছি, আর ট্রানজিস্টারে কান লাগিয়ে খবর পড়ছি, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় শুনতে হয়েছে। তারপরে আমরা দেখেছি খবর পড়ছেন এন বিশ্বনাথন, কি খবর পড়ছেন সন্ধ্যা সেন বা তরুণ চক্রবর্তী বা দেবরাজ রায়। কিন্তু এত যে সংবাদ, এত সংবাদের যে বেসাতি বা এত সংবাদের যে সমাজকে গ্রাস করা, সেটা তো একদা ছিল না। সেই সময়টায় আমরা হয়তো অনেক কিছু জানতে পারিনি। যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে, যাদবপুর ইউনিভার্সিটিতে ছিল জুটা, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ছিল ওয়েবকুটা, সমস্ত কিছু নিয়ন্ত্রিত হতো আলিমুদ্দিন থেকে। একটা পাপেট সরকার রাইটার্সে বসে কাজ করতেন, কিন্তু সর্বৈব ক্ষমতার অলিন্দ কিন্তু ধরা থাকতো আলিমুদ্দিন স্ট্রিটের হাতে, অর্থাৎ পার্টি কন্ট্রোল করতো সরকারকে, যেটা হয়তো আজকের দিনে হয় না, কিন্তু তদানীন্তন সময় হতো। আর ঠিক এই কারণেই আমরা সেই সময় যারা গ্রোন আপ বা বড় হয়েছে, আমরা কিন্তু অ্যাপলিটিক্যাল থাকতে পারিনি, বা আমাদের রাজ্যের সামগ্রিক জনগণ অ্যাপলিটিক্যাল থাকতে পারেননি। আমি আজকে এই বিষয়গুলো আপনাদের ধরিয়ে দিলাম এই কারণে, তার কারণ এই বিষয়গুলো আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সমান্তরাল সংবাদ মাধ্যমের কাজ। কিন্তু তারা দীর্ঘদিন ধরে এই নিয়ে আমাদের এই চ্যানেলেও বিস্তর অনুষ্ঠান হয়েছে, আমিও বোধহয় দুটো একটা অনুষ্ঠান করেছি, যে আমাদের মতো সংবাদ মাধ্যম অর্থাৎ বিকল্প সংবাদ মাধ্যম বা ইউটিউব চ্যানেলস এইগুলো কেন এত বারবারন্ত হচ্ছে, বা এইগুলো কেন এত জনগণ নিচ্ছেন, তার একটাই কারণ, সমান্তরাল যে মিডিয়া রয়েছে তাদের যে কাজ, তারা সেই কাজটা দীর্ঘদিন ধরেই করছেন না, তারা উল্টো কাজটাই করে চলেছে। দেখুন, রাজ্যে সাম্প্রতিক অতীতে আরজিকর হয়েছে, অভয়া, নিন্দনীয়, নক্কারজনক, এবং শুধু আরজিকর তো হয়নি, আরজিকরের আগে স্বপ্নদ্বীপ হয়েছে, আর তারপরেও একটি মেয়ে হয়েছে। আমি বিচার ব্যবস্থার বাধ্যবাধকতা থাকা সত্ত্বে সেই কারণে আমি মেয়েটির নাম নিচ্ছি না, কিন্তু বিরোধী পক্ষ আন্দোলন করছেন বেছে বেছে। অভয়ার বিচার চাই, অভয়ার পিতা আছেন, অভয়ার মাতা আছেন, ওনাদের বিচার চাই, স্বাগত, ওনাদের বিচার চাই, বিচার হয়েছে। বিচার তো সবার চাই, বিচার তো স্বপ্নদ্বীপের পিতামাতারও চাই। স্বপ্নদ্বীপের পরিবারটা পরিবার নয়। যে মেয়েটি পুকুরে ডুবে মারা গেল এই কিছুদিন আগে যাদবপুরে, বামপন্থী হারমাদদের এবং বিকৃত মনস্ক বামপন্থী ছাত্রছাত্রীদের উদ্ভট আচরণের কারণে, সেই মেয়েটির পরিবার নেই, সেই মেয়েটির পিতামাতা নেই, ওদের বিচার চাই না? বিচার তো সবার চাই, তার সাথে অভয়ারও চাই। একটা বিরোধী রাজনৈতিক দল তারা বেছে বেছে আন্দোলন করবে কেন? হয় বেছে বেছে বিরোধীরা আন্দোলন করবে কেন? আর ঠিক এই কারণেই আমি একদম আমার বক্তব্যের প্রথমে যেটা বলেছি, অর্থাৎ চতুর্থ তৃণমূল সরকার গঠিত হতে চলেছে, মোস্ট প্রবাবলি বা খুব সম্ভবত, যদি বিশেষ কিছু হিমালয়ান ট্রান্সফার্স না হয়ে যায় রাজ্যের রাজনীতির ময়দানে। তার কারণ বিরোধীরা সংঘবদ্ধ নয়। আপনি বামপন্থীদের দেখবেন, আপনি ভারতীয় জনতা পার্টিদের দেখবেন, সাধারণ মানুষ কি দেখে তাদের ভোট দেবে? গঠনমূলক বিরোধিতা তো নেই। তার মধ্যে আপনারা বেছে বেছে আন্দোলন করছেন। কোনো একটি মেয়ে মারা যেতে মাঝ রাত্রিরে মাঝ রাস্তায় নেমে পড়ছেন মোমবাতি হাতে, আরেকটি মেয়ে মারা যেতে চুপ করে যাচ্ছেন, আরেকটি ছেলে মারা যেতে চুপ করে যাচ্ছেন। এর দায় কিন্তু জনগণ আপনাদের উপরেই দেবে, এবং সেটাই হচ্ছে। এবারে আসি অন্য একটা বিষয়ে। ন্যাশনাল ক্রাইম রিপোর্টস ব্যুরো এনসিআরবি একটা প্রাথমিক প্রতিবেদন বার করেছে। সম্ভবত আমার অনুসন্ধান যদি ভুল না হয়, যার মধ্যে সবথেকে উচ্চ অপরাধপ্রবণ রাজ্য কিন্তু উত্তরপ্রদেশ।
উত্তরপ্রদেশ ছাড়া আরও আছে। এবারে প্যান্ডোরার বাক্স খুলি, অরুণাচল, দিল্লি, ঝাড়খণ্ড। কিন্তু কেন এইসব পরিসংখ্যান দিয়ে আমাদের হবেটা কি? আমরা তো এখানে তুলনামূলক বিশ্লেষণ করতে বসিনি। আমরা এখানে বসেছি আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করতে। তার কারণ বিধানসভা নির্বাচন আসন্ন। এইসব পরিসংখ্যান দিয়ে তো আমাদের কিছু হবে না। কিন্তু এইসব পরিসংখ্যানটা আমরা বলছি একটাই কারণে, কলকাতায় এনসিআরবি রিপোর্টে যতটুকু বেরিয়েছে তার মধ্যে অপরাধ প্রবণতায় সর্বনিম্ন। এইটা মানুষকে জানানো আমাদের দায়, আমাদের কর্তব্য বলে মনে করি। আসলে কি জানেন, যথার্থ বিরোধী দল বা জোটের অনুপস্থিতিও কিন্তু এগিয়ে রাখছে সরকারি দলকেই। আমি একটু আগেই বিষয়টা আপনাদের সামনে বলেছি, বিরোধিতাটা ঠিক গঠনমূলক হচ্ছে না। এবার আপনি চিন্তা করুন, ন্যাশনাল ক্রাইম রিপোর্টস ব্যুরো তারা একটা রিপোর্ট দিচ্ছেন, যে রিপোর্টে কলকাতাকে তুলনামূলক সেফেস্ট সিটি হিসেবে ঘোষণা করা হচ্ছে। আর রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এই বলে আপনারা নবান্ন অভিযান করে ফেলছেন। এই দুটোর পারস্পরিক মিল ঘটছে না তো? সাধারণ মানুষ দেখছেন তো, এ তো মিলছে না তো কিছু। সমস্ত জিনিসটাই কিরকম একটা অদ্ভুত উড়ে পুদর পিণ্ডি পুদর ঘাড়ের মতো হয়ে যাচ্ছে। রাজ্যের মানুষ যারা আছেন, যারা ভোট দেবেন, জনতা জনার্দন, তাদের কাছে তো বামপন্থীরা টেস্টেড। তারা তো 34 বছর ক্ষমতায় ছিলেন, এত চ্যানেল ছিল না, এত গণমাধ্যম ছিল না, এত সচেতনতা ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু মানুষের চোখ ছিল, মানুষের মনন ছিল। তারা অনুধাবন করেছে বামপন্থীদের সন্ত্রাস 34 বছর ধরে। কেউ কেউ অ্যাফেক্টেডও হয়েছে। শিক্ষায় সন্ত্রাস, রাজনীতিতে সন্ত্রাস, চারিদিকে যেখানে দেখবেন একটা চূড়ান্ত অরাজকতা এবং সন্ত্রাসের আবহ, খুন, ধর্ষণ, রাহাজানি এটা জারি ছিল। তখন তো এনসিআরবি রিপোর্ট নিয়ে বিভিন্ন চ্যানেলে যে পোস্টমর্টম হয় সেটাও হতো না, চ্যানেলই তো ছিল না। কিন্তু বামপন্থীরা টেস্টেড, আমাদের মননে টেস্টেড, আমাদের মানসিকতায় টেস্টেড। ভয়ঙ্কর ভোট হতো। আমি ইতিহাসের ঝাঁপি যদি খুলি তাহলে তো এই অনুষ্ঠান শেষই করা যাবে। কেশপুরে দাঁড়াতেন নন্দরানী ডল, সেইখান থেকে শুরু করে আরামবাগের অনিল বসু, কে ৭৮,০০০ ভোটে জিতছে, কে ৬ লক্ষ ভোটে জিতছে। কিভাবে নির্বাচন হতো আমরা সেগুলো দেখেছি। তাই বামপন্থীদের সাধারণ মানুষ আর ভোট দেবেন বলে তো মনে হচ্ছে না। রহস্যজনক মার্জিনে জিততেন আপনারা। সন্ত্রাস, খুন, রিগিংয়ের স্বর্গরাজ্য বানিয়েছিলেন পশ্চিমবঙ্গকে। এসব জলভাত ছিল আপনাদের কাছে। সেই জন্যেই বামপন্থীদের কিন্তু আশা খুব শক্ত। হ্যাঁ, এই সরকারের প্রচার কম, আর হবেই বা কী করে? বিভিন্ন যা জনমুখী প্রকল্প আছে সেগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরবার কালেকটিভ রেসপন্সিবিলিটি যাদের আছে, মিডিয়া, তারা তো সেই কাজটা করে না। বিভিন্ন চ্যানেলে দেখবেন সন্ধ্যেবেলা খেউড় অর্গানাইজ করা হয়, টিকা টিপ্পনি, চেঁচামেচি, এ ওকে মারতে যাচ্ছে, ওকে মারতে যাচ্ছে। সে মানে শ্রবণযোগ্য নয়, আপনারা শুনতে পারবেন না, নিজেরা অশান্তির মধ্যে পড়ে যাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আবার একবার আই শুড রিপিট, বিভিন্ন যে নিউজ চ্যানেল আছে সেই নিউজ চ্যানেলগুলো সান্ধ্যকালীন যে রাজনৈতিক তরজা সেইগুলো যদি আপনারা দেখেন, দীর্ঘক্ষণ একটা অশান্তি আপনাদের মনের মধ্যে কাজ করবে। যাই হোক, আমি বিষয়ে আসি। আমরা আরজি কর দিয়ে আমি শুরু করেছিলাম, রাজ্যের সাম্প্রতিক অতীতের ঘটনা। আরজি কর কাণ্ডে একমাত্র দোষী সঞ্জয় রায়, তার শাস্তি হয়েছে। এখন দেখুন, এই বিষয়ে একটা কথা বলবার আছে। আমি তার আগে একটা নিয়ে নেব ছোট্ট বিরতি। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। Ashoka Group, redefining realty.
ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা যেখানে ছিলাম, অর্থাৎ রাজ্যে গত 1 থেকে 1.5 বছর আগে ঘটে যাওয়া আরজিকর কাণ্ড, সেখানে দোষীর শাস্তি হয়েছে। এখন আমি ব্যক্তিগতভাবে ঠিক করেছি আমি মানব না যে দোষীর শাস্তি হয়েছে। আমি এই জায়গায় আপনাদের একটা ছোট্ট ঘটনার কথা বলি, টু অ্যাভয়েড দ্য মনোটনি। একটি গ্রামে একটি ব্রাহ্মণ ছিলেন, তিনি একটি টোল চালাতেন, পাঠশালা। তো তার একটি থাকবার কুঁড়ে ঘর ছিল, তিনি সেইখানে ব্রাহ্মণীকে নিয়ে থাকতেন। তারা দুজনে বসবাস করতেন এবং তীব্র অর্থের অভাব ছিল, খাদ্যের অভাব ছিল, কিন্তু তিনি তার শিক্ষাদানের পেশা থেকে কখনো সরে আসেননি। একটি ছেলেকে একদিন অঙ্ক করাতে করাতে বলছেন, পণ্ডিত মশাই, তুমি যদি এই অঙ্কটা করে দিতে পারো, আমার এই যে বসত বাটি আমি তোমাকে লিখে দেবো। এইটা বলে উনি ভেতরে গেছেন, ভেতরে যেতেই তো ব্রাহ্মণী চড়াও হয়েছেন ওনার ওপর, যে আমাদের তো কিছুই নেই, আমরা চালচুলোহীনভাবে বেঁচে রয়েছি, একমাত্র মাথা খোঁজবার ঠাই, মাথার ওপর ছাদ, এইটাও তুমি যদি ও অঙ্কটি করে দেয়, ওকে লিখে দাও, তাহলে আমরা কি বাকি জীবনটা রাস্তায় গিয়ে থাকবো? এরকম বেশ কিছুক্ষণ ব্রাহ্মণের চিৎকার চেঁচামেচির পর ব্রাহ্মণ বলছেন, আমি মানব যে অঙ্কটাও সঠিক করেছে, তবে তো লিখে দিতে হবে, আমি তো মানবই না। এখন আমাদের রাজ্যে বিরোধী দলের কিছু চরিত্র আছেন, এই একজন আছেন, তিনি কোর্টে ঘোরাঘুরি করছেন, বিকাশ ভট্টাচার্য কলকাতার মেয়র ছিলেন আগে, আসছে আমি ওনার বিষয়। তো এই জাতীয় কিছু চরিত্র আছে যারা মানবেই না যে বিচার হয়েছে। তো তারা যদি না মানেন, তার দায় তো কেউ নিতে পারবে না এই পৃথিবীতে। তখন উনি তো মনস্থির করে আছেন, বা ওনারা মনস্থির করে আছেন যে আমরা মানবো না বিচার হয়েছে। আমরা সবসময় বলবো যে না, বিচার হয়নি, এতে এক্স আছে, এতে ওয়াই আছে, ওতে জেড আছে। কিন্তু যারা মানছে না যে বিচার হয়েছে, তারা যে মেয়েটি পুষ্করিণীতে পড়ে মারা গেল তার বিষয় চুপ। তার আগে ওপর থেকে ঠেলে ফেলে দেওয়া হলো যে ছেলেটিকে, সেও তো স্বপ্ন ফেরি করতে গিয়েছিল যাদবপুরে, এই মেয়েটিও তো স্বপ্ন বিক্রি করতে গিয়েছিল যাদবপুরে, তার স্বপ্ন দেখতে গিয়েছিল, তার জীবনের স্বপ্ন, তার বেঁচে থাকার স্বপ্ন, তার শিক্ষার স্বপ্ন। ওদের স্বপ্নটা স্বপ্ন নয়, পার্টিকুলারলি ওই মেয়েটি, ওই তরুণী ডাক্তার, তার স্বপ্নটাই স্বপ্ন। আমরা আহত, আমরা ব্যথিত, আমরা সমব্যথী ওই মেয়েটির পিতামাতার প্রতি। কিন্তু বাকিরা কি দোষ করলো? আপনারা একবেলা চুপ করে থাকবেন, আর একবেলা চেঁচামেচি করবেন, আর তাই হতো। দিনের বেলা আপনারা চুপ করে থাকতেন, আপনারা রাত্রির বেলা বেরিয়ে পড়তেন। কি কারণ আছে সেই নিয়ে তো বিভিন্ন আলোচনা আগে করেছি, আর নতুন করে হৃদয় খুঁড়ে আমি বেদনা জাগাতে চাইছি না। এখন একদম সাম্প্রতিক যেটা হয়েছে সেই বিষয়ে আসার আগে বলি, এই কলকাতায় দেখবেন আপনারা পুজোর আগে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, আবার সেটা নেমেও গেছে। এখন মুশকিল হচ্ছে, আন্দোলন তো দাঁড়া বাঁধতে পারছে না। বৃষ্টি হচ্ছে, পরের দিন সকালে আন্দোলন করতে গিয়ে দেখছে রাস্তা শুকনো, তাহলে আন্দোলন দানা বাঁধবে কি করে? পক্ষান্তরে ডবল ইঞ্জিনের যে সমস্ত সরকার রয়েছে, এটা আমি ভারতীয় জনতা পার্টির কথা বলছি, ডবল ইঞ্জিনের যে সমস্ত সরকার রয়েছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বেনারস তো এমনি উত্তরপ্রদেশের মধ্যেই, হরিয়ানা বলুন বা যেখানেই বলুন, সেই সমস্ত সরকারের আমলে সে তো দুয়ারে নদী। কালকে না কবে দেখলাম একটি সংবাদ মাধ্যম দেখাচ্ছে, ন্যাশনাল নিউজ চ্যানেল, একজন বিহারের পুলিশের বাড়ির একদম সমান্তরাল অবস্থা দিয়ে জল বয়ে যাচ্ছে, সেইখানেতে উনি ফুল পেলছেন, উনি বলছেন যে মা গঙ্গা মাইয়া এখান দিয়ে বয়ে যাচ্ছে। পাগল!
মস্তিষ্ক বিকৃতি ঘটেছে এদের। হ্যাঁ, বামপন্থীরা একটু খবর রাখুন। আপনারা তো নিজেদেরকে প্রগতিশীল বলেন, একটু জানুন কোথায় জল জমছে আর কোথায় নেমে যাচ্ছে। ট্রোল পরে করবেন, ওতে ভোট বাক্সে কোনো লাভ হবে না। আপনারা পূর্বে অনেক ট্রোল করেছেন, অনেকগুলো নির্বাচন পেরিয়ে এসছেন, সেই শূন্য। অতএব ট্রোল করবেন না। আপনাদের সময়কার মেয়র বিকাশবাবু বলেছিলেন জল, সে তো লন্ডনেও জমে, জল জমেছে তো আমি কি করব, বেহালাতে গিয়ে বলেছিলেন। মিলিয়ে নেবেন সংবাদপত্র খুলে, কেউ কিচ্ছু বলেনি। আপনারা তো টেস্টেড, আর তাই ভূমির গান গাইতে হবে বসে বসে, বারে বারে আর আশা হবে না। আর তো মানুষ আপনাদের আনবে না, 34 বছর সহ্য করেছে। এইবারে আমি আসব একদম সাম্প্রতিক অতীতের একটি ঘটনা। উত্তরবঙ্গ আমার প্রাণের ভূখণ্ড। তিস্তা, রঙ্গিত, জলঢাকা, করোনেশন ব্রিজ, পানি ট্যাঙ্কি, গরুবাথান, তারপরেই পাহাড়ের হাতছানি, একেবারে শৈল শহর দার্জিলিং অবধি, একদিকে কালিম্পং আর অন্যদিকে ডুয়ার্স। মনে পড়ছে আপনাদের সেই হলং বাংলো, সেই জ্যোতিবাবু, মনে পড়ছে কমরেডস? সেই মঞ্জুলা রায়, যাকে যাক, আজকে এই সমস্ত বিষয় নিয়ে বিজয়ের পরে অনুসন্ধান করতে আর বসবো না, আপনাদের আর বিড়ম্বনা বাড়াবো না। যাই হোক, সে যা করে গেছেন উনি করে গেছেন, উনি শান্তিতে থাকুন। বিষয় হচ্ছে একটা অযাচিত এবং আচমকা বৃষ্টি ছিন্ন ভিন্ন করে দিয়েছে উত্তরবঙ্গকে। এবং যেদিনকে এই বৃষ্টি ঘটেছে তার দুদিনের মধ্যেই উত্তরবঙ্গে একটা ন্যাচারাল ক্যালামিটি দেখা দিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়। এটা আমার আপনার, এমনকি রাজ্যে যারা সরকারি দলে আসেন তাদেরও হাতে নেই, রাজ্যের যারা বিরোধী দলে আসেন তাদেরও হাতে নেই। কিন্তু একটা প্রশ্ন উঠছে, আমরা সেই প্রশ্নের উত্তরে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা মাথায় রেখে উত্তর দিতে একটা দায়বদ্ধতা অনুভব করছি। অর্থাৎ উত্তরবঙ্গে এই অবস্থার পরেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভাল কেন বন্ধ করে দিলেন না? আমার খুব স্মরণে আছে, দমদম এবং তার আশপাশের অঞ্চল থেকে একটি টিম কাশ্মীরে গিয়েছিলেন দীর্ঘদিন আগে, তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী। তো জ্যোতিবাবু তো মহাকরণের রোটান্ডায় কোনোদিন যেতেন না প্রেস কর্নারে, উনি ভিআইপি লিফট দিয়ে নেমে যাচ্ছেন। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে জ্যোতিবাবু, কাশ্মীরে তো উগ্রপন্থীদের হাতে 12 জন বাঙালির মৃত্যু হয়েছে, তো এ বিষয়ে আপনি কি বলবেন? জ্যোতিবাবু তার উত্তরে বলেছেন, ওনারা গেছেন কেন? কমরেড, একটু খুঁজে দেখে নেবেন ইতিহাস ঘেঁটে জ্যোতিবাবু এ কথা বলেছিলেন কিনা, সত্যাসত্য যাচাই করে নেবেন। আমাদের মাননীয় কার্নিভালটার অ্যাস্থেটিক ভ্যালুটা বুঝতে হবে। কার্নিভালটা সারা পৃথিবী দেখে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, 1 মাস ধরে সেই কার্নিভালের প্রস্তুতি চলে। রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, তার মূল দায় বা মূল দায়িত্বটা কি? প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন কি না? কোনোদিন তো জ্যোতিবাবু যাননি, রাত্রে কার্নিভাল করে পরের দিন সকালে সেইখানে গিয়েছেন। আর সেইখানে মুখ্যমন্ত্রী যাবেন শুনে ভারতীয় জনতা পার্টির খগেন মুর্মু আর শঙ্কর ঘোষ, এ খুব বিচিত্র, আমি কিছুই বুঝতে পারছি না। একবার দেখছি শঙ্কর ঘোষ গিয়ে হসপিটালে বলছেন যে আমার প্রাথমিক চিকিৎসা এক্ষুনি শুরু করুন, আমার বাঁ হাতে খুব জোর চোট লেগেছে। পরের দিন সকালে দেখলাম শুভেন্দু অধিকারী দেখতে গেছেন, ওনার ডান হাতটা প্লাস্টার করা। এগুলো তো বামপন্থী সময় আমরা দেখেছি, যখন প্রশান্ত সুর স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আপনার বাঁ হাত ভাঙলো, আপনি এসএসকেএমে গেলেন, ডান হাতটা প্লাস্টার করে দিল। না ছিল ট্রমা কেয়ার সেন্টার, হ্যাঁ, ওই যে সমান্তরাল মিডিয়ার দায়িত্ব ছিল সরকারের
ভালো দিকগুলো তুলে ধরা, সরকারের খারাপ দিকগুলো তুলে ধরা। তো তারাই তো পক্ষ নিয়ে নিয়েছে, জানবে কি করে মানুষ? তো যাই হোক, এক হাতে লেগেছে আর এক হাতে প্লাস্টার হয়েছে। তো এটা শঙ্কর ঘোষের কাছে বিচিত্র কিছু নয়, তখন উনি বোধহয় বামপন্থী ছিলেন, খগেন মুর্মুও তাই। তো জানি না, যদি আঘাত পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা দুর্ভাগ্যজনক, এবং ওনাদের দ্রুত সুস্থতা কামনা করি আমি এই এনকে ডিজিটালের পক্ষ থেকে। কিন্তু একটা বিষয় আমার মনে পড়ে যাচ্ছে, জানেন, এই বিষয়টা সংশ্লিষ্ট সম্ভবত 2020 কি 2021 হবে। তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল ত্রিপুরায় গিয়েছিলেন, তাতে দেবাংশু ভট্টাচার্য ছিলেন, সুদীপ রাহা ছিলেন, জয়া দত্ত ছিলেন, আরও ছিলেন কয়েকজন, আমার সঠিক আর মনে পড়ছে না। তো তাদের বেদম বা উদম যা বলেন, মার বিজেপির লোকেরা দেয়, তার বিচার কিন্তু আজ অব্দি হয়নি। কিন্তু এই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে প্রাথমিক ব্যস্ততা কাটিয়ে খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন। এই রাজনৈতিক সৌজন্যটাই তো বাঙালি দেখে আসছে আজীবন। সেইটা নষ্ট হতে দিচ্ছেন কেন? সেটা নষ্ট হচ্ছে কেন? খগেন মুর্মুর চোট আছে কি নেই পরের কথা, উনি হসপিটালে আছেন, হসপিটালে গিয়ে ওনাকে দেখতে যাওয়াটা সৌজন্য। মুখ্যমন্ত্রী সেই সৌজন্য বজায় রেখেছেন। কিন্তু এর বিষয়ে আরেকটি কথা বলি, রাজ্যের বিরোধী দলের, ইন বেটার সেন্স বলা হলো প্রধান বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হয়েছেন বর্তমানে শ্রমিক ভট্টাচার্য। অত্যন্ত সুবক্তা তিনি। গতকাল বা পরশু সম্ভবত একটা প্রেস কনফারেন্স করেছেন, দেখলাম যে পাতাল থেকে হলেও খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের যারা অত্যাচার করেছে, যারা মারধর করেছে, তাদেরকে টেনে বার করব, পাতাল থেকে হলেও। এইতে আমি একজন রাজ্যবাসী হিসেবে ব্যক্তিগত স্তরে খুব আশাবাদী হয়েছি, বিশ্বাস করুন। তার কারণ শ্রমিকবাবু যদি পাতাল থেকে এই লোকগুলোকে টেনে বার করতে পারে, তাহলে পুলওয়ামা এবং পহেলগাঁওয়ের যারা ওই ভিনি ভিসি এলেন, দেখলেন আর জয় করলেন, পটাং পটাং করে গুলি করে চলে গেলেন 26 জনকে মেরে, তাহলে আমার মনে হচ্ছে শ্রমিকবাবু এদেরও পাতাল থেকে তুলে নিয়ে আসতে পারবে। আমার মনে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওনার ইমিডিয়েটলি ইন নো টাইম দায়িত্ব দেওয়া উচিত শ্রমিকবাবুকে, যে তুমি যেভাবে ওই উত্তরবঙ্গের পাতাল থেকে খুঁজে বার করে আনছো, কাশ্মীরেতে পুলওয়ামা আর পহেলগাঁও হয়েছে, পাতাল থেকে খুঁজে তাদের বার করে আনো, আমরা বার করতে পারিনি। তার কারণ তুমি পাতালে যেতে পারলে তুমি পাকিস্তানেও যেতে পারবে, জানকে খুঁজে নিয়ে আসুন, সেই দায়ও তো আপনাদের আছে। কিন্তু উত্তরবঙ্গের এই জনরোষ কেন? শুধু খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষই নয়, তারপরেও একজন আক্রান্ত হয়েছেন সাধারণ মানুষের দ্বারা। পরিকল্পিত সন্ত্রাস সেটা করে যে কোনো রাজনৈতিক দল। আমি যদি কিছুক্ষণের জন্য অ্যাপলিটিক্যাল হয়েও যাই তর্কের খাতিরে, আমাকে এটা মেনে নিতেই হবে যে পরিকল্পিত সন্ত্রাস যারা করে সেটা রাজনৈতিক দল সংগঠিত করে। আর জনরোষ সেইটা ইমপ্রম্পটু হয়, সেইটা পরিকল্পনা করে হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে জনরোষ ভারতীয় জনতা পার্টির যে সকল বিধায়ক এবং সাংসদ আছেন তাদের বিরুদ্ধে বারে বারে উত্তরবঙ্গে হচ্ছে কেন? আমাদের এনকে ডিজিটালের সিনিয়র জার্নালিস্ট প্রবীর বিশ্বাস বোধহয় মাস 6 আগে একথা ঘোষণা করেছেন যে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির অবস্থা খুব খারাপ। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মানুষের সাথে থাকা বা মানুষের সাথে না থাকা। আমরা সাধারণত পলিটিক্যাল সায়েন্সে যেটা পড়েছি,
একজন মানুষ যখন জনপ্রতিনিধি হয়ে যায় তার কোনো রাজনৈতিক দল থাকে না। আমি যদি কখনো জনপ্রতিনিধি হয়ে যাই তাহলে যে মানুষটি আমায় ভোট দিয়েছেন তার দায়ও আমার, যে মানুষটি আমায় ভোট দেননি তার দায়ও আমার। অর্থাৎ আমার দায়িত্বটা একটা পক্ষ থেকে সামগ্রিক দায়িত্বে পর্যবসিত হয়, সেইটা বোধহয় ভারতীয় জনতা পার্টির লোকজন করছেন না। তার জন্য মানুষের পাশে না থাকবার কারণে বারে 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 তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে। এটা আপনাদের ভাববার সময় এসছে, আপনারা ভাবুন। আর ঠিক এই জায়গায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকটা এগিয়ে, সোফা অনেকটা এগিয়ে। ভারতীয় জনতা পার্টি আগে সব শ্রেণীর মানুষের সমান অধিকার সেইটা সুনিশ্চিত করুক দেশ জুড়ে। আপনারা তো কেন্দ্রীয় সরকারে আসেন। গত পরশু দিনের ঘটনা, হরিয়ানা পুলিশের এডিজি ওয়াই পুরান কুমার আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইডাল নোটে দুটো জিনিস লিখে গেছেন। তার স্থাবর এবং অস্থাবর সমস্ত সম্পত্তি তার স্ত্রীকে দান করেছেন, আর তিনি নিম্ন জাতের বলে ধারাবাহিকভাবে পুলিশে যারা উচ্চ বর্ণের মানুষজন আছেন তারা তাকে কটুকাটব্য করেছেন, টিটকারি মেরেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঢুকতে দেননি। বিস্তর অত্যাচার দীর্ঘদিন ধরে সহ্য করে তিনি সুইসাইডাল নোটে লিখে গেছেন যে আমার পক্ষে এই অত্যাচার সহ্য করা সম্ভব হলো না। হরিয়ানা পুলিশের এডিজি, হরিয়ানায় এই যে ঘটনা ঘটলো ওয়াই পুরান কুমার, এখানে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আপনাকে জবাব দিতে হবে। তখন আপনারা ওই রাজনীতিটাকে পশ্চিমবঙ্গে আনতে চাইছেন, জাতপাত আর ধর্ম। এগুলো রাজনীতির বিষয় নয়, এগুলো রাজনীতির বিষয় নয়। আই রিপিট, জাতপাত রাজনীতির বিষয় হতে পারে না, ধর্ম রাজনীতির বিষয় হতে পারে না। অন্তত এই রাজ্যবাসী সেটা মেনে নেবে না। এই রাজ্যবাসী ছাত্রাবস্থার শুরুতে স্বামী বিবেকানন্দ পড়ে, যিনি লিখে গেছেন ধর্ম আমাদের ভাতের হাঁড়ির মধ্যে প্রবেশ করেছে। আপনারা মানাতে পারবেন না, পারছেন না, বারে বারে আবারও পারবেন না। এই জাতপাত ধর্ম এই নিয়ে রাজনীতি করা ছাড়ুন, মানুষের উন্নয়নের কথা ভাবুন। মানুষের উন্নয়নের কথা ভাবুন, আখেরে লাভ দেবে। এবং ভেবে রাজ্যের যে বর্তমান সরকারি দল আছে তাদের পিছনে আসুন, তাদের থেকে একটু শিখুন, বুঝুন। রাজ্যের সরকারি দল সরকারি স্তরে এবং রাজনৈতিক স্তরে কিভাবে ঝাঁপিয়ে পড়েছে উত্তরবঙ্গে ত্রাণ কার্যে এবং উদ্ধার কার্যে, সেইগুলো দেখুন, দেখে শিখুন, আখেরে আপনাদের লাভ দেবে। আজকে এই দেশ এই সময় এইটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার অন্য অনুষ্ঠান নিয়ে আসবো, দেখা হবে। নমস্কার।